ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন তিনি ওখানে থেকেই ভার্চুয়ালি তার নেতা কর্মী সহ অনেকের সঙ্গে অনেক কথা বলছেন, তার অডিওতে বিভিন্ন ধরনের কথা আমরা শুনছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। গত 20 মাস 21 মাস ধরেই তার বিভিন্ন অডিওতে তার বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন রকমের মন্তব্য, এগুলো শুনে আসছি। আমরা যখন দেখলাম যে 2025-এর শুরুর দিকে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেয়া হলো, সেই সময়েও অভিযোগ ছিল জুলাই যোদ্ধাদের যে শেখ হাসিনা উস্কে দিয়েছেন জুলাই যোদ্ধাদের, বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করবেন। এই মিটিং করার ডেট যেদিন ছিল সেদিনই 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটানো হয়েছিল। মিটিংয়ের কথা ছিল রাত 9টায়, 32 নম্বর ভাঙা শুরু হয়েছিল সন্ধ্যা থেকেই। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে তিনি ভার্চুয়ালি মিটিং করেছেন। ইদানিং বেশ কয়েক মাস ধরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে ফিজিক্যালি তিনি নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী অনেকের সঙ্গে মিটিং করছেন। প্রতি সপ্তাহে অন্তত 5 থেকে 7 জনের সঙ্গে তিনি ফিজিক্যালি মিটিং করছেন এবং এই সুযোগটা ভারত সরকার করে দিচ্ছে, এরকমটাই শোনা যাচ্ছে। এরই মাঝে ভারত সরকারকে কেন্দ্র করে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর রটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেগুলো ভারতের সাংবাদিকরা অস্বীকার করছেন। সেটা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে দুটো প্রস্তাব দিয়েছে, হয় আপনি রিফাইন আওয়ামী লীগের তত্ত্বে একমত হন অথবা আপনি কাতার চলে যান। কিন্তু ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় বিভিন্ন সোর্স দাবি করছে যে এই তথ্য বাংলাদেশের গণমাধ্যম যে তথ্য দিচ্ছে এই তথ্য সত্য নয়। এরই মাঝে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশিত হলো গত রাতে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বললেন শেখ হাসিনার সঙ্গে তার ভার্চুয়াল মিটিং হয়েছে। কি কথা হলো জিএম কাদেরের সঙ্গে শেখ হাসিনার? এই মুহূর্তে যখন নানা পক্ষ আওয়ামী লীগ নিয়ে নানা রকমের আলোচনা চলছে, আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেওয়ার কথা চতুর্দিক থেকে যখন আলোচিত হচ্ছে, তখন জিএম কাদেরের সঙ্গে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে হয়। তাহলে কি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কোনোভাবে আগামীতে তাদের রাজনীতির ক্ষেত্রে কাজে লাগাতে চাইছে? চলুন কি বললেন জিএম কাদের, কতটুকু বললেন, কতটুকু বলতে চাইলেন না একটু বুঝি, এবং তার ওই শব্দ প্রয়োগের মাধ্যমে কতটুকু বোঝা যায় সেটা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। ব্যাপারটা থাকবেন। দর্শক, বলছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার কথা হয়েছে। এটা প্রথমবারের মতো জিএম কাদের বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে গত রাতে স্বীকার করেছেন। এই বৈঠকটা ভার্চুয়ালি এই বৈঠকটা কবে হয়েছে সেই দিন তারিখ তিনি বলেননি। তিনি বলেছেন যে হ্যাঁ কথা হয়েছে, মিটিং হয়েছে। কি কথা হয়েছে? সেই কি কথা হয়েছে প্রশ্নে তিনি বলেছেন যে কুশল বিনিময় হয়েছে, কেমন আছি কেমন আছেন তিনি, এই কুশল বিনিময় হয়েছে, এছাড়া কিছুই নয়। রাজনৈতিক কোনো আলাপ হয়েছে কিনা সেই প্রশ্ন জিএম কাদের যেভাবে এড়িয়ে গেছেন তাতে স্পষ্ট বোঝা যায় যে শেখ হাসিনার সঙ্গে জিএম কাদেরের যে টেলিকনফারেন্স কিংবা ভার্চুয়াল মিটিং সেটা অবশ্যই একটা পরিকল্পনার অংশ, এবং নিশ্চিত করে শেখ হাসিনার বর্তমান অবস্থান, বর্তমান নাম্বার, কিংবা শেখ হাসিনা যে বিদেশি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেন বলে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময় দাবি করেছে, সেগুলো তো জিএম কাদেরের জানা থাকার কথা নয়। তার মানে কলটা ওই দিল্লি থেকেই এসেছে বলেই ধারণা করা যেতে পারে। আর দিল্লি থেকে যদি কলটা জিএম কাদেরের কাছে আসে তাহলে সেটা যে কুশল বিনিময়ের জন্য নয় সেটা খুব ভালোভাবেই বোঝা যায়। এটা যে রাজনৈতিক আলাপ, এবং এই মুহূর্তে বর্তমান সরকার আসার পরে আওয়ামী লীগকে তারা রাজনীতিতে ফিরতে দেবে কিনা, এরই মাঝে পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে শেখ হাসিনার প্রত্যার্পণের আবার দাবি করেছেন, সেটা ব্যাপারে ভারত খুব একটা পজিটিভ সিগন্যাল দেয়নি। এরকম একটা মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে সেটা জিএম কাদেরের সঙ্গে হয়তো কৌশলগত কোনো আলোচনা হয়েছে।
হয়েছে। খুব খুব মানে সম্প্রতি মানে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আগামী কিছুদিনের মধ্যে যদি জাতীয় পার্টির কোনো মুভমেন্ট, কোনো বক্তব্য, কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি, তাহলে এই কথার সূত্র ধরে এটুকু অন্তত বলা যাবে যে শেখ হাসিনা এবং জিএম কাদের খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা করেছেন, যেখানে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষেত্রে জাতীয় পার্টি কি ভূমিকা পালন করতে পারে সেই ব্যাপার থাকতে পারে। আরেকটা বড় ব্যাপার থাকতে পারে যেটা খুবই আলোচনা হচ্ছে এবং দিল্লিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে মিটিং করেছেন সাকিব সহ আরও 6 জন, মোট 7 জন এমপির সঙ্গে মিটিং করেছেন শেখ হাসিনা। সেখানে কি কি দিক নির্দেশনা দিয়েছেন এরকম খবরগুলো কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং সেখানে আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ এসেছে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে সেই ব্যাপারগুলো আওয়ামী লীগের নেতাদেরকে বলছেন শেখ হাসিনা। ঠিক সেই মুহূর্তে জিএম কাদেরের সঙ্গে এই বৈঠকে নিশ্চিত করেই সেই এজেন্ডাতেও আলোচনা হবে। যদি আওয়ামী লীগের বর্তমান অবস্থান যতটুকু শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, যদি বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে না দেয়, নিষেধাজ্ঞা যদি তুলে না নেয় এবং আগামী স্থানীয় সরকার নির্বাচন এবং পেশাজীবীদের বিভিন্ন নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়, তাহলে আওয়ামী লীগের কী কৌশল হবে, আওয়ামী লীগ কীভাবে বিএনপি যেন ওই নির্বাচনগুলোতে হেরে যায় সেই কৌশল প্রয়োগ করবে এবং সেই কৌশলের সঙ্গে জাতীয় পার্টিকে অন্তর্ভুক্ত করার বিষয়গুলোও আলোচনা হতে পারে। জিএম কাদের শুধু বলেছেন শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। তিনি গতকালকে যে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের রাজনীতিকে ফ্যাসিস্ট বলা এবং একসময় ছাত্রলীগ ফ্যাসিস্ট ছিল, কিন্তু এনসিপির গতকালকের বক্তব্য, এনসিপির আহ্বায়কের যে ছাত্রলীগ করলেও সমস্যা নেই, এনসিপি করতে পারবে, সেই প্রসঙ্গে জিএম কাদের বলেছেন যে এটা ডাবল স্ট্যান্ডার্ড। তিনি বলছেন যে এনসিপি করলেই তার আর কোনো দোষ থাকবে না, না করলেই সে ফ্যাসিস্ট হবে, এটা দ্বিচারিতা, এটা ডাবল স্ট্যান্ডার্ড, এই রাজনীতি টিকবে না। তিনি বলছেন যে এই যে রাজনীতির যে নীতি, এই নীতি টিকবে না, এই রাজনীতিকে তারা টিকাতে পারবে না। তারা মূলত আওয়ামী লীগ জাতীয় পার্টির ভোট ব্যাংকের দখল নিতে চায়। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে এনসিপি সম্পর্কে তিনি বলছেন তাদের মূলত টার্গেট হচ্ছে এই মুহূর্তে তো বিএনপির ভোট ব্যাংকে তারা হানা দিতে পারবে না, জামাতের ভোট ব্যাংকে হানা দিতে পারবে না, কারণ জামাত তাদেরই পার্ট। সুতরাং এখন ফাঁকা ফিল্ডে আওয়ামী লীগের ভোট ব্যাংক, জাতীয় পার্টির ভোট ব্যাংক, এগুলো তারা দখলে নিতে চায় এবং দখলে নিতে চায় বলেই এতদিন তাদের চোখে যারা ফ্যাসিস্ট ছিল তারা এখন ভালো হয়ে যাচ্ছে, তাদের দলে যোগ দিলে তারা সমস্ত দায় থেকে মুক্তি পেয়ে যাবে এবং সেই আশ্বাস দিয়ে তাদেরকে দলে ফেরানোর যে নগ্ন চেষ্টা হচ্ছে, এটাকে ডাবল স্ট্যান্ডার্ড বলছেন এবং এই রাজনীতি টিকবে না বলছেন। এখন আপনি কি অনুমান করতে পারেন, মানে এটা একটা মানে এই তথ্যটাই একটা বড় খবর যে শেখ হাসিনা জিএম কাদের ভার্চুয়াল মিটিং হয়েছে, যেটা বাংলাদেশের কোনো নেতার ক্ষেত্রে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রফেসর ইউনূসের আমলে যদি হতো তাহলে নিশ্চিত করে জিএম কাদের এই মানে সাক্ষাৎকারে এরকম বক্তব্য দিতে পারতেন না, তিনি এই বক্তব্য দিতে ভয় পেতেন। তার মানে প্রফেসর ইউনূস বিদায়ের পরে বিএনপি সরকারের আমলে তিনি এই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের একটা বড় গুরুত্ব রয়েছে। প্রফেসর ইউনূসের আমলে এই বক্তব্য যদি মানে ওই সময় যদি মিটিং হতো এবং সেই সময় যদি তিনি এই স্বীকারোক্তিটা দিতেন, তাহলে বড় ধরনের রোষানলে তাকে পড়তে হতো যে দিল্লি থেকে জিএম কাদেরের জাতীয় পার্টিকে বাংলাদেশকে অস্থিতিশীল বানানোর জন্য শেখ হাসিনা কাজে লাগাচ্ছেন এবং জিএম কাদের সেই দোসরের ভূমিকা পালন করে দেশকে অস্থিতিশীল বানানোর চেষ্টা করছে। মেটিকুলাস ডিজাইনে হয়তো প্রফেসর ইউনূসের মানে পুলিশ জিএম কাদেরকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে এই তথ্য বের করারও চেষ্টা করতেন। এখন অপেক্ষাকৃত রাজনৈতিক পরিবেশ ভালো, গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে এবং গণতান্ত্রিক সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাক, এটা আমরা প্রত্যাশা করি। যারা দোষী তাদের বিচার হোক, কিন্তু ওই ডাবল স্ট্যান্ডার্ড যেন না থাকে যে আমার পক্ষে যে আসবে সে ভালো, আমার বিপক্ষে যে থাকবে সে খারাপ, সে ফ্যাসিস্ট। যাদেরকে ফ্যাসিস্ট বলে গালাগালি করা হলো, তাদের কোটি কোটি সমর্থককে একসাথে নিষিদ্ধ করে দেওয়া হলো, অথচ আজকে বলা হচ্ছে যে আমার দলে আসলে সে দল করতে পারবে, সমস্যা নেই। এই ব্যাপারগুলো থেকে বাংলাদেশের রাজনীতি মুক্তি পাক, এটা আমাদেরও প্রত্যাশা। দর্শক, আপনার কাছে স্পেশালি কি মনে হয় শেখ হাসিনা জিএম কাদেরের এই বৈঠকটাতে কি কথা হতে পারে স্পেশালি, কিংবা মানে এর পরে কি কি সিম্বল আমরা দেখতে পারি?
আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। ভারতের নতুন হাই কমিশনার যিনি আসছেন, প্রণয় ভার্মা চলে যাবেন, তার পরিবর্তে যিনি আসছেন তাকে নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বাংলাদেশের সমস্ত লিডিং পত্র পত্রিকায় তাকে নিয়ে নিউজ করেছে এবং একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। দেখেন, ডোনাল্ড লু, তাকে নিয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক সচেতন মহলে আগ্রহ ছিল। তারপর পল কাপুরকে নিয়ে আছেন। আর ভারতে প্রণয় ভার্মার পর প্রণয় ভার্মার ট্যানিয়রটা ভারতের জন্য নিঃসন্দেহে খুব একটা ভালো সময়ে যায়নি। বা প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতের স্বার্থ যদি বলি, সেটা রক্ষায় যে ধরনের সফলতার ঝুড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই ঝুড়ি হয়তো ভর্তি করে নিতে যেতে পারেননি। সেই জায়গায় নতুন রাষ্ট্রদূত আসছেন। আমরা শুনে নেই সে নতুন রাষ্ট্রদূত সম্পর্কে আমরা কিছু আলোচনা, যেখানে বলা হচ্ছে যে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির পরবর্তী হাই কমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পর কোন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছে ভারত। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত হাই কমিশনার প্রণয় ভার্মা স্থলাভিষিক্ত হবেন। ভারত যে স্ট্র্যাটেজিতে চেঞ্জ করা প্রয়োজন মনে করেছে এবং বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য তৈরি হয়েছে, সেই জায়গায় তাকে এখন পেশাদার কূটনীতিক দিয়ে হচ্ছে না, এখানে রাজনীতিবিদ প্রয়োজন। এটাও নিশ্চয়ই একটা সিগনিফিক্যান্ট দিক। 2022 সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে ইতিমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে এই পদে মনোনয়ন করেছে। তবে তার নিয়োগ কার্যকর হতে হলে বাংলাদেশের অনুমোদন প্রয়োজন। আনন্দবাজারের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে তাকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের উপর এটা একটা এফেক্ট আছে। উল্লেখ্য, 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা অবনতি ঘটে। পরবর্তীতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ শুরু হয়। এই প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এবার আসেন, ভারত কেন হঠাৎ করে একজন রাজনীতিবিদকে প্রণয় ভার্মার জায়গায় দিচ্ছে এবং তার দেশের দুইটা গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে, সেই নির্বাচনের প্রেক্ষিতে। একটা জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশের এখানে অনুমোদনের প্রয়োজন আছে, বাট সাধারণত ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্কে ইউনুস গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকতো তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু বর্তমান যে সরকার, তারেক রহমান সরকারের পক্ষে ভারতের কিন্তু অকুণ্ঠ সমর্থন রয়েছে। মানে যতটুকু আওয়ামী লীগের প্রতি, যে হ্যাঁ আওয়ামী লীগের প্রতি ভারতের সমর্থন রয়েছে, সেটা কমেনি, কোন অবস্থান পরিবর্তন হয়নি। কিন্তু বিএনপির পক্ষে ভারতের অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপির দিকে আগে যেরকম একটু অ্যালার্জেটিক ব্যাপার ছিল, সেইটা সমস্তটাই ওভারকাম করে ভারতও চায় যে তারেক রহমান সরকার টিকে যাক এবং সেটা সফল হোক। কারণ হচ্ছে তারা বাংলাদেশে কোনো উগ্রবাদ উত্থান চায় না। কারণ তারেক রহমান সরকার ব্যর্থ হলে বাংলাদেশের উগ্রবাদিতার একটা উত্থান হওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়। ফলে এই সিচুয়েশনে নতুন যেই রাষ্ট্রদূত আসছেন ভারতের, তার ভূমিকা নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।